আইটি সেক্টর নিয়ে যিনি দীর্ঘদিন থেকে কাজ করছেন, গাজীপুরকে ডিজিটালাইজ করার জন্য যিনি দিনভর অক্লান্ত পরিশ্রম করছেন, এবার সেই স্বপ্নজয়ী স্বপ্ন বিভোর এক মানুষের সঙ্গে ইউনিটি গাজীপুর কুড়িগ্রাম এবং গাজীপুরের সব মেধাবী তরুণদেরকে পরিচিত করাতে যাচ্ছি। হ্যাঁ, হয়তো আমরা যারা গাজীপুরে চলাফেরা করি অবশ্যই বুঝতে পারছি কার কথা বলতেছি। সোহান সরকার, তরুণ আইটি উদ্যোক্তা, ইঞ্জিনিয়ার, লেখক এবং আমার পরম শ্রদ্ধেয় সিফাত ভূঁইয়া, যিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারিতে গাজীপুরে কয়েকশো লোকের কর্মসংস্থানের ইউনিটির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সেটা আইটি সেক্টরে সকলকে ইনভলভ করে সেই আইটি সেক্টরকে যাকে নিয়ে স্বপ্ন দেখছি এবং গাজীপুরকে অনেক কিছু দেওয়ার আছে যা আমরা তার কাছে বুঝে নেব। তো আমরা কিছুক্ষণ তার কাছে আমরা কিছু বিস্তারিত আলাপ আলোচনা শুনবো, আমরা স্বপ্ন দেখবো। মাননীয় অতিথিদের কাছে একটু বলতে চাই যে ধৈর্য সহকারে একটু 5টা মিনিট তাকে সময় দিলে এরপর আমাদের আর কোনো অতিথি নেই, আমরা ডাইরেক্ট আমাদের মাননীয় অতিথিদের মুখে যাবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আসছেন সোহান সরকার। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ইউনিটি গাজীপুরকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। তো ইউনিটি গাজীপুরে ছোট ভাই ওরা আমাকে বললো যে আমরা একটা প্রোগ্রাম আছে, এখানে আপনাকে যেতে হবে ছোট ছোট বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। তো আমি চিন্তা করলাম যে আসলে আমি তো সেরকম কিছু করতে পারিনি যে আমার বাচ্চাদেরকে অনুপ্রাণিত হবে। তখন বুঝতে বুঝতে একটা জিনিস বুঝে পেলাম যে আমি তো আসলে আজ থেকে 13 বছর আগে আমিও জিপিএ 5 পেয়েছিলাম। তো সেই দিক থেকে চিন্তা করলে হয়তো আমি আসতে পারি তোমাদের সামনে কিছু কথা বলার জন্য, যেহেতু তোমরাও জিপিএ 5 পেয়েছো, আমি এক সময় পেয়েছিলাম, এরপরে পেরিয়ে গেছি 13 বছর। কারণ এখানে আসলে আমার পুরো বক্তব্যটাই কিন্তু তোমাদের জন্য যারা জিপিএ 5 পেয়েছে। এখানে সম্মানিত সভাপতি রয়েছেন, ঘটনালোচক রয়েছেন, ওনারা অনেক জ্ঞান কথাবার্তা বলবেন। সেখানে আমার কথা হয়তো বা তেমন কিছু না, তারপরেও আমি তোমাদেরকে অনুরোধ করছি একটু ধৈর্য ধরে শুনবে। যদি তোমাদের উদ্দেশ্যেই বলতে এসেছি, তোমরা যদি না শোনো তাহলে তো আসলে বলার কোনো স্বার্থকতা থাকলো। এই যে এখানেও তোমরা কিন্তু গল্প করতেছো, এই যে শুননা, যদি শুনো তাহলে বলি, না হলে শুনে বলে তো লাভ নেই। আমার কিন্তু পুরো বক্তব্যটাই তোমাদের উদ্দেশ্যে। আচ্ছা, এখন কথা হলো, আমাকে হয়তো তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই খুব একটা চেনো না। আমি খুবই সংক্ষেপে কয়েক সেকেন্ড আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হলো সোহানুর রহমান, পুরো নাম, আর আমার একটা নাম হচ্ছে সোহান সরকার। আমি আমার লেখালেখিতে সোহান সরকার নামটা ব্যবহার করি। আমার প্রকাশিত বই রয়েছে 7টি এখন পর্যন্ত। আর আমার একটা পরিচয় হলো, আমি ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার। বাংলাদেশে আমি পাবলিক প্রাইভেট মিলিয়ে 4টে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সৌভাগ্য রয়েছে আমার পিএইচডি ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, এবং তখন আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ওয়েটিং থেকে চান্স পেয়েছিলাম, কিন্তু সাবজেক্ট না পড়ে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি এনএসইউতে ভর্তি হই, যেটা প্রাইভেট জগতে 1 নম্বর ইউনিভার্সিটি। তো সেখানে শেষ করার পরে আমি জাহাঙ্গীরনগরে মাস্টার্স করি সিএসিতে। তারপরে আমি কিছুকাল এমবিএ করেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, এবং সেখানে এটা বেশ কিছু কারণে অসমাপ্ত রেখে আমি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছি, এবং আমার এই মাস্টারি করে থিসিসটা শেষ হয়ে যাবে। তো ওই দিক দিয়ে বলে আমিও এখন ফুল টাইম স্টুডেন্ট, 1 মাস পরে হয়তো আমি থাকবো। তো এটা একটা আরেকটা ছোট্ট পরিচয় আছে আমার, এটা হলো তোমরা হয়তো অনেকে জানো যে গাজীপুরের জন্য প্রতিষ্ঠিত সর্বপ্রথম অনলাইন শপিং প্ল্যাটফর্ম সফটওয়্যার এটার প্রতিষ্ঠাতা। এটার কথা আমি কেন বলতে চাচ্ছি যে আসলে এরকম আঞ্চলিক শপিং প্ল্যাটফর্ম কিন্তু উপজেলা নয়, জেলা নয়, এমনকি বিভাগীয় পর্যায়েও নেই। এখন তোমরা ভাবতে পারবো অনেকেই অনলাইন বিজনেস করতেছে, দেখতেছি পেজ করতেছে, ব্যবসা করতেছে, তাহলে আমি বলতেছি বিভাগীয় পর্যায়েও নেই কেন? এটা কি আমার পার্থক্য? এটার পার্থক্য হলো এটা হলো শপিং প্ল্যাটফর্ম। আমাদের এই প্ল্যাটফর্মে কিন্তু গাজীপুরের অনেক উদ্যোক্তারা ইতিমধ্যে যুক্ত রয়েছে, এবং বাজারে দেখা যাচ্ছে অনেক দোকানদাররা কিন্তু যুক্ত রয়েছে। এখন তোমাদের মধ্যে কেউ হয়তো দেখা যাচ্ছে ভালো কেক বানাবো, তোমরা কেকটা ঘরে বসে বানাচ্ছ, সেল করতে যাচ্ছ, এই প্ল্যাটফর্মটা কিন্তু গাজীপুরে আমরা দিচ্ছি, এবং আমাদের সাথে মেয়েরাও কাজ করতেছে অনেকেই। আমরা কিন্তু যে কেকটা দিই ঘরে বসে বানাই, এখানে আমাদের এরকম অনেক প্রোডাক্ট রয়েছে। তোমরা রাজীবপুরে যদি বার্গার খেতে চাও, এটা কিন্তু সব রাজীবপুর ছাড়া কেউ দিতে পারতেছে না, এবং আমরা মোহনগঞ্জ থেকে শুরু করে এদিকে পটুয়াখালী পর্যন্ত আমাদের ডেলিভারি সার্ভিস চালু রয়েছে। তোমরা এক ফোন অর্ডার করো এবং ডেলিভারি না পাও আমাকে বলো, আমাদের একজন কাস্টমারও বলতে পারবে না যে ডেলিভারি পাই না। তো যাই হোক, আমি যে কথাগুলো তোমাদের সঙ্গে বলতে চাচ্ছি, এখানে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে যাচ্ছি। আমি চাই কেউ এটাকে নেগেটিভলি নেবেন না। তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিতে হবে না, তার শোনো আর কি। তোমরা কি কেউ চাও যে তোমরা এখানে যারা জিপিএ 5 পেলে তোমাদের স্বপ্ন যে তোমরা 3য় শ্রেণীর কোনো সরকারি চাকরি করবে? কেউ আছে? আমার মনে হয় না। আমার মনে হয় তোমাদের স্বপ্ন আরো বড়, কিন্তু বাস্তবতাও বড় কঠিন। বিআইডিএস এর একটা তথ্য অনুসারে ইতিপূর্বে তারা জিপিএ 5 পেয়েছে বা আমরা পেয়েছি, তাদের মধ্যে 3 ভাগের 1 ভাগ পুরোপুরি বেকার, যারা চাকরি বা ব্যবসায় কিছুই করছে।
তার মানে কি তোমাদের মধ্যে 3/1 বেকার হওয়ার পথে, এই তথ্য অনুযায়ী। এখন এটা যাতে না হয় তার জন্য তোমাদের কি করতে হবে? আরেকটা ব্যাপার হলো সরকারি চাকরি, যেটা এক প্রকার সোনার হরিণ বলা যায়, সবাই চেষ্টা করে, কিন্তু এখানে সফলতার হারটা আসলে কিও করেছে। একটা হিসাব অনুযায়ী যারা বিসিএস তে মানে ক্যাডার হয় হন, তাদের আসলে সফলতার হার হলো 1.24%, মানে 1.24%। এবং এখানে টেকনিক্যাল প্রশ্নটা বাদ দিয়ে এটা আরো অনেক কম, 0.4%। তারপরে 99.6% যারা বিসিএস ক্যাডার হতে পারলো না, তারা সবাই কি খারাপ স্টুডেন্ট? না, একদমই না। কিন্তু তারা হয়তো বা কেউ কেউ তাদের পথ থেকে ভুল পথ হিসেবে বেছে নিয়েছে, যে না আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, ও হয়েছে না আমাকে হতে হবে। এটাই কিন্তু একমাত্র পথ না। এখন এই যে 99.6% ছেলে মেয়েগুলো বিসিএস ক্যাডারের পিছনে ঘুরলো 30 বছর বা আরো বেশি, এই 30 বছর পরে একটা কিছু শুরু করা কিন্তু so tough, এটা এত সহজ না যে 30 বছর পরে আমি মনে করলাম না আমি তো কিছু করতে পারলাম না, তাহলে আমি একটা ব্যবসা শুরু করি। ব্যবসা করা চাকরি করার চেয়ে হাজার গুণে কঠিন। এখন 30 বছর পর যদি মনে করে আমি একটা কিছু দাঁড় করাবো, খুবই কঠিন হতে পারে, কিন্তু খুবই কঠিন। তো এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, তোমরা যারা জিপিএ 5 পেয়েছো, আরেকটা প্রশ্ন উত্তর দিতে হবে না। তোমরা তো যে বিভাগেরই হোক, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, বাংলা রীতিমতো সবাই পড়েছো। এখানে একটা জিনিস ছিল সন্ধি বিচ্ছেদ, বিদ্যা যোগালয় বিদ্যালয়। তোমরা কি কেউ জানো যে আসলে যে বিদ্যা যোগালয় বিদ্যালয় তুমি পড়লা, পরীক্ষার খাতায় লিখলা, এটা তোমার কি লাভ হলো? তোমার কি এই যে পাঠ্যপুস্তক কারিকুলামে এই জিনিসটা শিখাচ্ছে বিদ্যা যোগালয় বিদ্যালয়, কেন শিখাচ্ছে? লাভ কি? এটা যদি তুমি না জানো তাহলে তোমাদের শিক্ষাটা পরিপূর্ণ হয়। এই শিক্ষা কোনো কাজে দেবে না, বিশ্বাস করো। তুমি বিদ্যা যোগালয় বিদ্যালয় শিখলে এটা কোনো কাজে দেবে না, তুমি যদি না জানো এটা কেন শিখবে। এখন এটা তোমরা জানো কিনা প্রশ্নটা মনে মনে করো। না জানলে তোমরা বাংলা দ্বিতীয় বর্ষে স্যারের কাছে যাও, বলো স্যার এটা তো আমি জানি না, এসেছে জিপিএ 5 পেলাম বাংলায়, আমি জানি না এটা কাজ কি, বলেন স্যার, স্যারের দায়িত্ব। এখন আরেকটা বিষয় আমি বলতেছি, অলরেডি অনেকে বলেছেন যে নিজেকে চেনো, আসলে কি ভালো লাগে। যেখানে একজন কিছুক্ষণ আমাকে বলবো যে ভাই আমি একটা গেম ডেভেলপ করেছি, এছাড়া আমি একটা অ্যাপ ডেভেলপ করেছি, কিন্তু আমার বাসার লোক এগুলো পছন্দ করে না, তো আমি এটা কেন করবো? আমি বই পড়বো, আমি জিপিএ 5 করবো, আর তাও আমি কেন গেম ডেভেলপ করবো? এখন আসলে আমরা বাংলাদেশের সবচেয়ে দরিদ্র উপজেলা। এটার কারণ কি? আমরা দরিদ্র মানে কি? আমরা দরিদ্র যে কারণে উপজেলা দরিদ্র, উপজেলা তো একা একা দরিদ্র হয় না। আমরা দরিদ্র এর কারণ কিন্তু আমরা চিন্তা ভাবনায় আমরা দরিদ্র, যে কারণে আমরা দরিদ্র। আমরা চিন্তা ভাবনায় যদি উন্নত হোক, আমরা কাজী পরিস্থিতি উন্নত হবে। এখন আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটা বলার যে আপনারা একটু দেখেন যে আসলে জিপিএ 5 পেলেই কিন্তু সবকিছু হয়ে যায় না। আপনারা খুশি হন, অবশ্যই এরা খুবই ভালো করেছে, খুবই সাফল্য একটা এদের যে একটা ভালো রেজাল্ট করেছে। কিন্তু এরা যদি এটা না ভাবে যে জিপিএ 5 পাওয়াই আমার জীবনের শখ, তাহলে কিন্তু এরা ভুল পথে চলে যাচ্ছে। কারণ পৃথিবীটা আসলে অনেক বড়, জিপিএ 5 আসলে আদৌ তখন কাজে দিবে না একটা সময়। আর আরেকটা বিষয় হলো অনেকে যে দেখা যাচ্ছে পরে এইচএসসিতে যাওয়া, তারপরে একটা বিষয় থাকে যে ভর্তি করছি, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, কোন সাবজেক্টে ভর্তি হবো, অমুক ভাই এখানে ভর্তি হয়েছে, অমুক ভাই বলতেছে এটা করো। এখন তোমাকে অমুক ভাইয়ের কথা শোনার আগে দেখতে হবে যে অমুক ভাই আসলে কি করে, তিনি নিজে বেকার কিনা, বেকার হওয়ার কারণে ভর্তি কোচিং খুলে বসে আছেন কি, এটা আগে দেখো। এখন তুমি দেখো না অমুক ভাই আসলে অনেক ভালো করতে হবে, তাহলে তুমি তারপর আমাদের শোনো। আর এইসব আসলে ভুল পথে পা বাড়ানো খুব একটা ভালো ডিসিশন না। তোমার যদি মনে হয় না আমি বাংলায় বলতেছি, আমি বাংলায় বলতেছি, এটাই আমার লক্ষ্য, তো বাংলায় পড়ো। তোমার যদি মনে হয় না আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবো, তাহলে তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হতে ডাক্তার হও। আরেকটা পরামর্শ হলো যে তোমরা এখন হয়তো কলেজে ভর্তি হবা, তো কোথায় ভর্তি হবা? রাজনীতি ভর্তি হবা নাকি বাইরে ভর্তি হবা? এখানে একটা উদাহরণ দিতে পারে যে আমাদের রাজনীতি হসপিটাল আছে, সরকারি হসপিটাল আছে, এরপরেও দেখা যায় যারা একটু টাকা পয়সা আছে, উন্নত চিকিৎসা করে ঢাকা চলে যায়, কিছু হলেই ঢাকা চলে যায়। কেন যায়? এটা কিন্তু অযথা যায় না, তার মানে ওইখানে ভালো চিকিৎসা পায় রাজনীতির চেয়ে। এখন তোমরাও যদি ভালো শিক্ষা কোথাও পাও, আমার পরামর্শ হলো যে তোমরা দূরে কোথাও ভর্তি হও, যদি মনে করো সেখানে ভালো শিক্ষা তোমরা পাবে, তাহলে দূরে ভর্তি হও। আমার বক্তব্য শেষ, আমি বিষয়ে দীর্ঘ করবো না। এখন আরেকটা কথা যেটা বলতে যে তোমাদের আসলে জীবনে টাকা পয়সাটাও খুব দরকার, পাশাপাশি তোমাদের জ্ঞানটাও খুব দরকার। এখন যেটা দরকার হলো সমন্বয় করা, এই যে স্কিল এবং আর্থিক বিষয়টা সমন্বয় করা। তোমাদের স্কিল অর্জন করতে হবে। তোমাদের বয়সে অনেক বাচ্চারা দেশের বাইরে না, অনেকেই দেখা যাচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টে অনেক ভালো করছে, ভালো টাকা পয়সা উপার্জন করছে হাই স্কুল লেভেল থেকে। এটা কিন্তু রাজীবপুরের বেশ অভাব। আমার কাছে কিছু গ্রাফিক ডিজাইনের কাজ ছিল, আমি রাজীবপুরের বেশ কয়েকটা গ্রুপে পোস্ট করেছি যে কেউ রাজীবপুরের তরুণদের মধ্যে কেউ গ্রাফিক ডিজাইনের কাজগুলো করে দিতে পারবে কিনা, টাকা দিবে, ফ্রি না। কিন্তু দুঃখের বিষয়ে আমি একজনকেও পাইনি। একজন আমাকে নক করেছিল, পরে আর কাজটা করেনি, আর কেউ কিন্তু আমাকে নক করে দিচ্ছে আসলে আমি ভাই গ্রাফিক ডিজাইনের কাজটা করে দিচ্ছি, কিছু টাকা পয়সা কিন্তু পাই, ভালো আমাদের। এখন এই যে নিজের থেকে এগিয়ে আসা, এটা কিন্তু আসলে খুবই অভাব পরিলক্ষিত হয়। তোমরা ভালো করো, পড়াশোনা করো, এটা আমরা সবাই চাই। তোমাদের সাফল্যে আমরা গর্বিত। তোমরা 40 জন জিপিএ 5 পেয়েছো, আমাদের কাছ থেকে আমরা পাইলট থেকে পেয়েছিলাম 21 জন, তোমরা মনে হয় সেই রেকর্ডটা ভাঙছো, তোমরা 26 জন পেয়েছো।
তো তোমরা আরো ভবিষ্যতেও আরো ভালো করো, তোমরা এইচএসসি তে জিপিএ 5 পাও। কিন্তু একটা বিষয় লক্ষ্য করবে যে নিজে কি তুমি নিজেকে নিজে কোন দিকে দেখতেছো, তুমি যদি ভবিষ্যৎ থেকে চিন্তা করো ভবিষ্যৎ তুমি তোমাকে কোথায় দেখতে চাও সেই পথে হাঁটো। এখন ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক আছে, আমি নিজেও ইঞ্জিনিয়ার অনেক আছে। এখন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আমি যদি দেশের বাইরে চলে যাই, দেশের বাইরে সেবা করতে যাই, আমার এই যে অবহেলিত গাজীপুর, এই যে বাংলাদেশের দরিদ্রতম উপজেলা, এখান থেকে আমি জিপিএ 5 পেলাম এসএসসিতে, তারপরে আমি দেশের বাইরে যাই, দেশের বাইরের মানুষকে সেবা করছি, আমার রাজীবপুর তাহলে কি পেল? এই রাজীবপুরে আলো বাতাসে আমি বড় হলাম। তোমাকে দেখতে হবে যে আমরা বড় হওয়ার পরে আমি যেখানেই থাকি যাই করি, আমরা রাজীবপুরের জন্য কি করলাম, এই জিনিসটা তোমাদের মাথায় সবসময় থাকতে হবে। আমি আশা করি তোমরা আরো সামনে আরো অনেক বড় হবে। আর আমার কথা যদি তোমরা কোনো কিছু নেতিবাচক পাও, তাহলে আশা করছি তোমরা তোমার সুন্দর দৃষ্টিতে দেখবে। এখানে অনেক শ্রদ্ধাবাদক ব্যক্তিরা রয়েছেন এবং তারা অনেক, প্রায় সবাই আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী, তারা তোমাদের সামনে ব্যবহার করবে। আমার ভুল ভ্রান্তি তোমার সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি, বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।